স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্বিপদী বিস্তৃতির ভুবনে আমরা দ্বিপদী বিস্তৃতির অনেকগুলো পার্টি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আশা করি প্রত্যেকটি পার্টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং প্রত্যেকটি পার্টি তোমরা উপভোগ করেছ। তো আশা করি আমাদের আজকের পার্টিও উপভোগ্য হবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে আমরা প্রথমেই যে ম্যাজিকটা দেখব সেটা হচ্ছে, দেখো, বিটা ইকুয়াল 0 এবং আলফা পাওয়ার 5 এবং আলফা পাওয়ার 15 এর সহগ সমান হলে এত এর বিস্তৃতি থেকে আর এর মান নির্ণয় করো। দেখো, এই যে রাশিটা, এই রাশিটার বিস্তৃতি থেকে আমরা আর এর মান বের করব কোন শর্তে? আলফা পাওয়ার 5 এবং আলফা পাওয়ার 15 এর সহগ সমান। তবে শর্ত দিছে আলফা আর বিটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং জেড ইকুয়াল হচ্ছে আলফা প্লাস আই বিটা। এই যে জেডটা আমরা দেখতেছি, এই জেড মানে হচ্ছে আলফা প্লাস আই বিটা। তাইলে প্রথমে জেডকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে। জেড ইকুয়াল কি দেওয়া আছে? জেড ইকুয়াল দেওয়া আছে আলফা প্লাস আই বিটা এবং বিটা হচ্ছে 0। তাহলে জেড ইকুয়াল কত হবে? সেই জেড এর মানটা বের করে আমরা এখানে বসাবো, তারপর যে আমরা কাজ শুরু করব। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা দ্বিপদী রাশি, কিন্তু এই দ্বিপদী রাশির সরাসরি কাজ করা যাবে না, কারণ এখানে জেড ইকুয়াল কি দিছে? জেড ইকুয়াল দিছে আলফা প্লাস আই বিটা এবং বিটা ইকুয়াল দিছে 0। তাহলে প্রথমে তুমি জেড এর মান বের করবা, জেড এর মান বের করে এখানে জেড এর মানটা বসাবা, তারপরে তুমি দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করে আর এর মান বের করবা। তো চলো আমরা শুরু করি। দেখো, জেড ইকুয়াল কি দেওয়া আছে? আলফা প্লাস আই বিটা। এরপরে দেখো বিটা সমান কত? 0। তো বিটা সমান যদি 0 হয় তাহলে জেড ইকুয়াল কত? আলফা। এখন আমরা এখানে জেড ইকুয়াল আলফা বসাবো। দেখো তাহলে এত সমান কত হয়? তাহলে 2z² মানে জেড ইকুয়াল কত? আলফা। তাহলে 2 আলফা স্কয়ার প্লাস আর বাই আলফা কি 14। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিপদী রাশি। আমরা এই দ্বিপদী রাশির বিস্তৃতি থেকে আর এর মান বের করব কোন শর্তে? আলফা পাওয়ার 5 এবং আলফা পাওয়ার 15 এর সহগ সমান। তাহলে এই কাজটা আমাদেরকে করে নিতে হয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ইতিপূর্বে সলভ করিনি, যে রাশি দেওয়া ছিল একটা, তাকে কনভার্ট করে আরেকটা বানাইয়া মান বের করা। তো এটি প্রথম। দেখো জেড ইকুয়াল কি দেওয়া আছে? আলফা প্লাস আই বিটা। ভালো করে খেয়াল করবো, এখানে জেড ইকুয়াল কি দেওয়া আছে? আলফা প্লাস আই বিটা এবং বিটা সমান দেওয়া আছে 0। তাহলে বিটা সমান যদি আমরা 0 বসাই, জেড ইকুয়াল হবে আলফা। এখন জেড এর মানটা আমরা এখানে বসিয়েছি, বসিয়া এই রাশিটা বের করছি। এবার আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত দ্বিপদী রাশির সাথে কনভার্ট করবো। দেখো এই যে এ প্লাস এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে এটা। তো এইটাকে এখন তুমি এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তুমি পুরো বিষয়টা বুঝতে পারবা। তাহলে এখানে এর জায়গায় আছে কত? 2 আলফা স্কোয়ার। এক্স এর জায়গায় আছে আর বাই আলফা কিউব। এন এর জায়গায় হচ্ছে 10। এবার আমরা সাধারণ পদের সূত্রটা লিখলাম। এবার আমরা সাধারণ পদ বের করলাম। দেখো এনসিআর, এন মানে হচ্ছে আমার 10, তাহলে 10 CR এর সাথে এটা তুমি কম্পেয়ার করো, 10 CR অর্থাৎ এনসিআর। এরপরে দেখো এ পাওয়ার এন মাইনাস আর। তো এখানে দেখো এই এ এর জায়গায় হচ্ছে আমার কত? 2 আলফা স্কোয়ার। তাহলে এ পাওয়ার এন মাইনাস আর, এন মানে হচ্ছে 10, তাহলে এ পাওয়ার এন মাইনাস আর। এরপরে হচ্ছে এক্স পাওয়ার আর। দেখো এক্স মানে হচ্ছে আর বাই আলফা কিউব, এক্স মানে হচ্ছে আর বাই আলফা কিউব। তাহলে এক্স এর জায়গায় আর বাই আলফা কিউব লিখে দিচ্ছি, তারপরে পাওয়ার হচ্ছে আর। এবং এইটাকে একটু কনভার্ট করে নিই, এটা বসে গেছে। দেখো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু 2 এর সাথেও আছে, পাওয়ারটা কিন্তু আলফা স্কোয়ারের সাথেও আছে। দেখো আলাদা করে ফেলছি। 10 পাওয়ার আর, এই পাওয়ারটা কিন্তু 2 এর সাথেও আছে, এই পাওয়ারটা কিন্তু আলফা স্কোয়ারের সাথেও আছে। একই সাথে দেখো এই পাওয়ারটা কিন্তু আর এর সাথেও আছে, এই পাওয়ারটা কিন্তু 1 বাই আলফা কিউবের সাথেও আছে। তাহলে দেখো এই ক্যাপিটাল আর এর পাওয়ার হচ্ছে স্মল আর, এরপরে দেখো 1 বাই আলফা কিউব, এটাকে আমরা লিখতে পারি আলফা পাওয়ার -3, তারপরে পাওয়ার হচ্ছে স্মল আর।
এবার এটা বসে গেছে, এটা বসে গেছে। দেখো এখানে আলফার উপরে পাওয়ার কত 2, এই যে দেখো, তাহলে এখানে আবার তার উপরে পাওয়ার হচ্ছে 10 মাইনাস, তাহলে 2 গুণ করলে কত হবে 20 মাইনাস 2r। দেখো ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণ করে দিছি। এরপর এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, আর এটা দেখো আলফা পাওয়ার -3r। এরপর দেখো এটা বসে গেছে, এটা বসে গেছে। দেখো এইটা আর এটা মিলাইয়া দেখো আমরা এটা পাইছি আলফা পাওয়ার 20 মাইনাস 2r, আর এখানে হচ্ছে আলফা পাওয়ার -3r। তাহলে এই দুটোকে একসাথে আমরা কি লিখতে পারি, আলফা পাওয়ার 20 মাইনাস 5r। দেখো 20 মাইনাস 2r, আর এটা হচ্ছে আলফা পাওয়ার -3r। তাহলে এই দুটোকে আমরা যদি একসাথে করি তাহলে আমরা পাবো 20 মাইনাস 5r, আর আর পাওয়ার আর এটা বসে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই রাশি থেকে এই যে সাধারণ পদটা, দেখো এটা হচ্ছে সাধারণ পদ, এটা হচ্ছে কি পদ, সাধারণ পদ। এটা কোন পদ, এটা হচ্ছে r+1 তম পদ, এটা হচ্ছে r+1 তম পদ। এই পদ থেকে এখন আমাদেরকে আলফা পাওয়ার 5 এর সহগ বের করতে হবে, দুটো সহগ, এখানে আলফা পাওয়ার 5 এর সহগ বের করতে হবে, আলফা পাওয়ার 15 এর সহগ বের করতে হবে। তো এই ধরনের প্রবলেম তো আমরা আগে সলভ করছি, যেমন আমরা আগে x পাওয়ার 10 এর সহগ বের করছি, x পাওয়ার 8 এর সহগ বের করছি, x পাওয়ার 5 এর সহগ বের করছি, x পাওয়ার -3 এর সহগ বের করছি। তো এরকম তো আমরা আগে বের করছি। এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, আগের অঙ্কগুলোর সাথে মিলিয়ে এটা করে ফেলবো। শুধু এই জায়গাটা একটু পার্থক্য করছে আমাদের, আর বাকি সবাই একই রকম। এখন দেখ আমরা প্রথমে আলফা পাওয়ার সহগ, আলফা পাওয়ার 5 এর সহগ বের করব। তাহলে আলফা পাওয়ার 5 এর জন্য, আলফা পাওয়ার 5 এর জন্য দেখো এখানে আলফার পাওয়ার, এখানে আলফার পাওয়ার কত 20 মাইনাস 5 আর এখানে আলফার পাওয়ার হচ্ছে 5। তাহলে এই দুটো পাওয়ার সমান হবে। মনে রাখবা আমরা প্রথমে কার সহগ বের করব, আমরা প্রথমে আলফা পাওয়ার 5 এর সহগ বের করব। তাহলে এখানে দেখো আলফার পাওয়ার কত 20 মাইনাস 5 আর এখানে আলফার পাওয়ার হচ্ছে 5। তাহলে এই এটার অর্থাৎ এই যে রাশিটার পাওয়ার এবং এই যে রাশিটা, এই আলফা এটার পাওয়ার সমান হবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই আলফা পাওয়ার 5 এবং আলফা পাওয়ার 8 এই দুটোর পাওয়ার কিন্তু সমান হবে। তখনই কিন্তু আমরা আলফা পাওয়ার 5 এর মূল সহগটা পেয়ে যাবো। দেখো তাহলে আর মান হচ্ছে যে, এখন আমরা এই আর মানটা এখানে বসে দেবো, আর মানটা আমরা এখানে বসালে কি পেয়ে যাবো, আলফা পাওয়ার 5 এর সহগ পেয়ে যাবো। একদম সহজ। দেখো আর মান যদি আমরা এখানে 3 বসাই, দেখো আর মান যদি 3 বসাই তাহলে কত আসে, 10c3 2 পাওয়ার 7 আলফা পাওয়ার 5 এরপরে আর কিউব। তার মানে দেখো এই যে স্মল আর মান যদি আমরা 3 বসাই, আমরা এখান থেকে কি পেয়ে যাবো, আলফা পাওয়ার 5 এর সহগ পেয়ে যাবো। দেখো তাহলে আলফা পাওয়ার 5 এর সহগ হচ্ছে এটা, দেখো এই 10c3 2 পাওয়ার 10 মাইনাস 3, এরপরে দেখো আলফা পাওয়ার 20 মাইনাস 5 ইন্টু 3 মানে 15, তাহলে 20 থেকে 15 গেলে 5। তার মানে দেখো এই এটুকু ছাড়া বাকিটা যে তার সহগ হবে, ঠিক আছে। তারপর আর মান 3, দেখো এই যে আমরা পেয়ে গেলাম। তার মানে দেখো এই যে আর ইকুয়াল 3 আমরা এখানে বসেছি, বসে কিন্তু এটা পাইছি আলফা পাওয়ার 5 এর সহগ। মনে রাখবা যখন সহগ হবে তখন কিন্তু সেখান থেকে আলফার অংশটা বাদ চলে যাবে, আলফার অংশটা সেখানে আমরা লিখতে পারবো না। এবং তুমি দেখো এই যে পদটা, এই পদটা কততম পদ, এই পদটা হচ্ছে চতুর্থ পদ, অর্থাৎ আর মান কত 3। তাহলে এই পদটা হচ্ছে ধারার চতুর্থ পদ। এই যে পদটা অনেক সময় বলতে পারে যে আলফা পাওয়ার 5 ধারার কততম পদ, আলফা পাওয়ার 5, এই যে আলফা পাওয়ার 5 যুক্ত পদটি কততম পদ, আলফা পাওয়ার 5 যুক্ত পদটি, এই পদটা হচ্ছে এটা, আলফা পাওয়ার 5 যুক্ত পদ হচ্ছে এইটা, এবং এই পদটা হচ্ছে চতুর্থ পদ, কারণ স্মল আর মান পাইছি কত 3। তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে আমরা চতুর্থ পদ হচ্ছে আলফা পাওয়ার 5 যুক্ত পদ। তো আলফা পাওয়ার 5 যুক্ত পদ আমরা ওই লাইনটা না লিখে সরাসরি আলফা পাওয়ার 5 এর সহগটা লিখে ফেলছি। এবার আসো আলফা পাওয়ার 15 এর জন্য ক্যালকুলেশন করে দেখো। এবার আলফা পাওয়ার 15 সহগের জন্য দেখো এই যে এখানে আলফার পাওয়ার আর এখানে আলফার পাওয়ার দুটো সমান হবে। এখন যদি ক্যালকুলেশন করে আর ইকুয়াল হবে 1, এখন আর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা আলফা পাওয়ার 15 এর সহগ পেয়ে যাব, এবং সেটা হবে ধারার দ্বিতীয় পদ। দেখো আর মান হচ্ছে 1, তাহলে এখানে যদি 1 বসে তাহলে দ্বিতীয় পদ, আলফা পাওয়ার 15 যুক্ত পদটি হচ্ছে ধারার দ্বিতীয় পদ। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা আর এর মান 1 এখানে বসাইছি। দেখো তাহলে 10c1 2 পাওয়ার 10 মাইনাস 1 আলফা পাওয়ার 15 আর পাওয়ার 1 টু 1 তো না লিখলে চলে। তো আমরা আবার আলফা পাওয়ার 15 এখানে লিখি না, কারণ আমরা যেখানে সহগ কথাটা উল্লেখ করে দিছি। তাহলে ক্যালকুলেশনগুলো কি দাঁড়ায়, 10c1 2 পাওয়ার 9 আর। এখন দেখো এই যে আলফা পাওয়ার 5 এর সহগ এবং আলফা পাওয়ার 15 এর সহগ, এই দুটো সহগ কিন্তু সমান। দেখো প্রশ্নের মধ্যে দুটো সমান। এখন আমাদের কাজ হচ্ছে কার মান বের করা, আমাদের কাজ হচ্ছে আর এর মান বের করা। দেখো ক্যাপিটাল আর এর মান, তো এখানে দেখো আর হচ্ছে 3টে, এখানে আর হচ্ছে 2টা। আমরা যদি এখন ক্যালকুলেশন করি দেখো এটা কিন্তু বলে দিছি আলফা পাওয়ার 15 এবং আলফা পাওয়ার 5 এর সহগ কিন্তু সমান। তাহলে দেখো
এই যে এখন আমরা আর কে এই যে দেখো এই আর এই আর কিউবের নিচে নিয়ে আসছি, আর এটাকে আমরা এই রাশির নিচে নিয়ে গেছি। এখন দেখো আর কিউব বাই আর মান হচ্ছে আর স্কোয়ার, আর দেখো এত বাই এত, এটাকে যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে আলটিমেটলি 1/3। তার মানে আর স্কোয়ার ইকুয়াল যদি 1/3 হয় তাহলে আর ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1/√3। তাহলে দেখো আমরা এই আর এর মান পেয়ে গেলাম, অর্থাৎ এই যে ক্যাপিটাল আর, এই প্রশ্নের যে ক্যাপিটাল আর ছিল সেই ক্যাপিটাল আর এর মান কিন্তু এই যে আর এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবারে সহজ অঙ্ক, আলফা পাওয়ার 5 এর সহগ বের করছি, আলফা পাওয়ার 15 এর সহগ বের করছি, দুটো সহগ সমান, এটা আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবো, যেহেতু এটা সিকিউতে আসবে। তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতেই পারবা। আর তুমি হাতে কলমে চাইলে করতে পারো 10C1 অর্থাৎ NCR এর সূত্র প্রয়োগ করে, এখানে 10C3, এরপরে 2 হচ্ছে এখানে 9টা, এখানে হচ্ছে 7টা, কাটাকাটি দিলে উপরে 2 থাকবে আর 2টা। এরপর তুমি ফাইনালি কিন্তু আর স্কোয়ার ইকুয়াল 1/3 পাবা। তো আর স্কোয়ার ইকুয়াল যদি 1/3 হয় তাহলে আর ইকুয়াল হবে প্লাস মাইনাস 1/√3। তো অঙ্কটা কিন্তু সহজ, এবং এটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে। তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানেও কিন্তু আমরা সেই সাধারণ পদ্ধতির সূত্রটা প্রয়োগ করছি, অর্থাৎ এখন পর্যন্ত যত অঙ্ক আমরা করছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা সাধারণ পদ্ধতির সূত্র দিয়ে করছি, অর্থাৎ বর্ধিত পদ বলুক, কোনো নির্দিষ্ট একটা পদ বলুক, অথবা কোনো পদের সহগ বলুক, যাই কিছু বলুক, আমরা কিন্তু সাধারণ পদ বের করব। বের করে যখন কারো সহগ বলবে তখন যার সহগ বলবে যততম পাওয়ার থাকবে ওই পাওয়ার আর এই আলফার পাওয়ার সমান হবে, সমান হলে তুমি আর এর মান পাইবে, আর এর মান তুমি এই রাশির ভিতরে বসিলে তুমি কিন্তু ওই নির্দিষ্ট রাশিটা সহগ পেয়ে যাবে। তো এই জন্য এই সহগের অঙ্কগুলো কিন্তু আমরা ইতিপূর্বে সলভ করছি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো। দেখো এত এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগের অনুপাত 10:11:20। খেয়াল করো, এই রাশির বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগের অনুপাত, দুটি ক্রমিক পদ, ক্রমিক পদ হইতে পারে r+1 এবং r+2 তম পদ, অথবা r+2 r+3 তম পদ, r+3 r+4 তম পদ, দুটো এগুলো হচ্ছে ক্রমিক পদ। তো এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে টোটাল পাওয়ার হচ্ছে 20, তার মানে এখানে টোটাল পদ পাবো আমরা 21টা। এই 21টা পদের ক্রমিক পদের সহগের অনুপাত হচ্ছে 11:20। আমরা ওই দুটো পদ বের করবো, আমরা এখানে দুটো পদ বের করবো, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আর মান বের করা, আর মান আমরা r+1 এর মধ্যে বসালে ওই কাঙ্ক্ষিত পদটা আমরা পেয়ে যাবো। তো চলো আমরা শুরু করি। এটি হচ্ছে প্রদত্ত দ্বিপদী রাশি, এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করবো। তাহলে দেখো এই জায়গায় আছে 1, এরপরে দেখো এই এক্স এর জায়গায় আছে 2x, এরপরে এই n এর জায়গায় আছে 20, তাহলে দেখো প্রদত্ত রাশির বিস্তৃতিতে r+1 তম পদ। দেখো এটা হচ্ছে সাধারণ পদ, আমরা সরাসরি সূত্রটা লিখলাম। এবার যদি আমরা এটা থেকে মিলিয়ে লিখি তাহলে কি হবে, 20cr মিলাও, ncr মান হচ্ছে আমার n মান হচ্ছে 20, তাহলে 20cr, ncr মান হচ্ছে 20cr। এরপরে দেখো a পাওয়ার n মাইনাস r, দেখো এখানে এই যে এর জায়গায় আছে আমার কত 1, তাহলে 1 পাওয়ার 20 মাইনাস r, a পাওয়ার n মাইনাস r অর্থাৎ 1 পাওয়ার 20 মাইনাস r। এরপর হচ্ছে এক্স পাওয়ার আর, দেখো তো আমার এই দেখো এক্স, এক্স এর জায়গায় আমার কত আছে, এক্স এর জায়গায় আমার আছে 2x, এটা 2x পাওয়ার আর। এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করে নিই, দেখো 20cr বসে গেছে, এই এটা কিন্তু সবসময় 1 হবে, 1 এর উপরে পাওয়ার যাই থাকুক তার মানে হচ্ছে 1। আর এই যে দেখো এটা, দেখো এই 1 এর উপরে পাওয়ার যায় তার মানে হচ্ছে 1, আর এইটা দেখো 2 পাওয়ার আর, তার মানে 2 পাওয়ার আর আর এক্স পাওয়ার আর, দেখো এখানে 2x পাওয়ার আর, তাহলে আমরা কি লিখতে পারি 2 পাওয়ার আর এক্স পাওয়ার আর। এরপরে দেখো আমরা ক্রমিক পদ দুটোকে ধরে নিলাম, ধরে নিলাম যে ক্রমিক পদ দুটো হচ্ছে r+1 এবং r+2 তম পদ ক্রমিক পদ। তুমি চাইলে r+2 r+3 ধরতে পারো, r+4 r+5 ধরতে পারো, তবে আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এটা ধরা, কারণ আমরা r+1 তম পদ অলরেডি বের করে ফেলছি। এইটুকু হচ্ছে r+1 তম পদের সহগ, এইটুকু হচ্ছে r+1 তম পদের সহগ, আর এই পদটা হচ্ছে r+1 তম পদ। মনে রাখবা এই যে পদটা তোমরা দেখতেছো এই পদটার নাম হচ্ছে r+1 তম পদ, আর এইটুকু হচ্ছে তার সহগ, এইটুকু হচ্ছে r+1 তম পদের সহগ। মনে রাখবা এইটুকু যে দেখতেছো এটুকু হচ্ছে r+1 তম পদের সহগ, তাহলে আর আমাদের কি লাগবে r+2 তম পদ লাগবে। এই জন্য আমরা সবসময় ক্রমিক পদ বললেই কিন্তু এটা ধরার চেষ্টা করব।
তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এখন দেখো r+1 তম পদের শক আর r+2 তম পদের শক। তো r+2 তম পদের শক বের করতে হলে তোমাকে এটাকে এটার মতো বানাইতে হবে, নাহলে তুমি বের করতে পারবে না। তাহলে আমরা কি লিখলাম দেখো r+1 তম পদ। তাহলে দেখো r+1 তম পদের শক হচ্ছে কত 20 2 পাওয়ার r। দেখো r+1 তম পদের শক্তি এখান থেকে পেয়ে গেলাম আমরা। r+1 তম পদের শক আমরা এখান থেকে পেয়ে গেলাম 20 2 পাওয়ার r। এরপরে দেখো r+2 তম পদ, r+2 মানে হচ্ছে r+1 তম পদ। দেখো তাহলে আমরা যদি এখানে r+1 বসাই, খেয়াল করো, আমরা যদি এখানে এই r এর জায়গায় এই দেখো r এর জায়গায় যদি আমরা r+1 বসাই, তাহলে আমরা কি পাবো r+2 তম পদের শক পাবো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 20 r+1 2 পাওয়ার r+1। আর x তো আমরা লিখবো না, কারণ যেটা আমরা সরাসরি সহগ বের করতেছি। তাহলে দেখো এই পদ থেকে আমরা r+1 তম পদের সহগ পেয়ে গেলাম, এবং এই পদ থেকে আমরা r+2 তম পদের সহগও পেয়ে গেলাম। এখন এই তাদের অনুপাত কত দেখো, এই পদ এবং এই পদের দুটো পদের অনুপাত হচ্ছে 11:20। দেখো তাহলে তোমরা আবার দেখো যে কিভাবে আমরা r+2 তম পদের শক বের করছি। এখান থেকে এই r এর জায়গায় আমরা কি বসালাম, r এর জায়গায় আমরা r+1 বসাইছি। দেখো r+1 তম পদের শক মনে রাখো, সবসময় তম পদ বের করতে হলে বা কারো শক বের করতে হলে তোমাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে, r+1 তম পদের সাথে কম্পেয়ার করতে হবে। r+1 বানাইতে হবে, তাইলে দেখো r+2 কে আমরা কি লিখছি r+1 এখন আসো প্রশ্ন মতে। দেখো এই যে এই রাশি অনুপাত এই রাশি ইকুয়াল কত 11:20। এখন দেখো এটাকে কাটাকাটি দিলে কি থাকে, আর দেখো এই সূত্রটা কিন্তু ব্যবহার করা যাবে না এখানে, কারণ এখানে অনুপাত, তাহলে এই সূত্রটা তোমরা এখানে ব্যবহার করতে পারবে না। তাহলে দুটি ক্রমিক পদের সহকরণ পদ্ধতি যে লিখলাম। এখন দেখো তাহলে পূর্ব রাশি বাই উত্তর রাশি, পূর্ব রাশি বাই উত্তর রাশি সবসময় মনে রাখবা। এবার দেখো 20 বসে গেছে, 20 বসে গেছে। এখন দেখো উপরে আছে কি 2 পাওয়ার r। তোমরা দেখো উপরে আছে 2 পাওয়ার r আর নিচে আছে 2r+1। তাহলে দেখো 2 পাওয়ার r কাটা গেলে নিচে একটা 2 থাকবে। তোমরা ভালো করে দেখো, উপরে আছে 2 পাওয়ার r, নিচে আছে 2 পাওয়ার r+1। তাহলে 2 পাওয়ার r এবং 2 পাওয়ার r এই দুটো যদি কাটা যায়, তাহলে নিচে থাকবে কি, নিচে একটা 2 থাকবে। আর ডানাতে কি থাকবে 11/20। চলো এটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো এবার ক্রস করে দিলাম, ক্রস করে দিলে কত দাঁড়াচ্ছে 20 CR আর এখানে কত থাকবে 11 × 22 20 CR+1। এখান থেকে এনসিআর সূত্রটা প্রয়োগ করবো আমরা এখানে। দেখো এইটুকুর ভিতরে আমরা এনসিআর সূত্রটা প্রয়োগ করছি। দেখো এনসিআর সমান হচ্ছে n⁻r⁴ n-r⁴। তাহলে দেখো 20 CR সমান 20 ⁻r⁴ 20 - r⁴। এরপরে দেখো 20 CR+1 দেখো এটার সময় আমরা কি লিখলাম, ও আবার এখানে দেখো আমরা একটা কাজ করে ফেলছি, 20 আর 22 দুই দিয়ে ভাগ করে দিলে এই পাশে 10 এই পাশে 11, আর এখানে এই যে 20 CR এর ভিতরে এই সূত্রটা প্রয়োগ করে ফেলছি। তাহলে 20 ফ্যাক্টোরিয়াল/r+1 ফ্যাক্টোরিয়াল 20 - r-1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই যে জিনিসটা এখান থেকে এখানে এই লাইনটা হচ্ছে মূল লাইন। এটা নিয়ে আমরা গত পাঠে অনেক কথা বলেছি, 4 পাঠে তার আগের পাঠেও আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি বিস্তারিত। দেখো এটা হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী। দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, n × n-1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দুটি সিমিলার রাশির মধ্যে বড় রাশিটার ভিতরে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাকে ছোট করার জন্য। n ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়, n × n-1 ফ্যাক্টোরিয়াল। দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 5 × 5 - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। দেখো তুমি এই যে রাশিটা দেখো এবং এই রাশিটা দেখো, তুমি ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে r⁴, এখানে হচ্ছে r+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুটো রাশির ভিতরে এটা হচ্ছে বড়, তাহলে এটার ভিতরে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। দেখো r+1 × r+1 - 1 ফ্যাক্টোরিয়াল। দেখো n ফ্যাক্টোরিয়াল সমান কি n × n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দুটি সিমিলার রাশির ভিতরে বড়টার মধ্যে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব তাকে ছোট করার জন্য। বাট আমরা এটার ভিতরে কিন্তু সূত্রটা প্রয়োগ করিনি, এটার ভিতরে যদি আমরা প্রয়োগ করতাম সে আরো ছোট হয়ে যেত, সে আরো ছোট হয়ে যেত, কিন্তু এটার ভিতরে প্রয়োগ করাতে দেখো সে এখন এটার সাথে মিলে গেছে। ঠিক একইভাবে দেখো এই যে পদটা এবং এই পদটা এই দুটো পদের ভিতরে দেখো এই পদটা হচ্ছে বড়, এই জন্য আমরা এটার ভিতরে প্রয়োগ করছি। দেখো 20 - r 20 - r-1। তাহলে দেখো এই যে সূত্রটার প্রয়োগটা কোথায়, এবং এই কনসেপ্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট পারা মানে তুমি বিন্যাস সমাবেশে এক্সপার্ট। বিন্যাস সমাবেশ কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি প্রথম অধ্যায়, ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায়। তো দেখো এবার ভালো করে তোমরা জিনিসটা এই যে জিনিসটা আবার দেখো, তোমরা r⁴ সমান r⁴ এবং r+1 ফ্যাক্টোরিয়াল এই দুইটার ভিতরে যেটা বড় তার ভিতরে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করছি। তোমরা ভালো করে একটু দেখো, দুটোর ভিতরে যেটা বড় তার ভিতরে কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করব। সবসময় মনে রাখবে যেটা বড় তার ভিতরে প্রয়োগ করবো, এবং ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না। এরপরে দেখো এই রাশি এবং এই রাশির ভিতরে
দেখো এটা বড়, এই জন্য আমরা এটার ভিতরে প্রয়োগ করছি, কারণ এখানে হচ্ছে 19 আর এখানে হচ্ছে 20, অর্থাৎ এখানে হচ্ছে 20 মাইনাস আর এখানে হচ্ছে 19 মাইনাস আর। তো এই কারণে আমরা সূত্রটা কিন্তু এটার ভিতরে প্রয়োগ করছি। তাহলে কি করলাম দেখো, 20 মাইনাস আর ইন্টু 20 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো এখান থেকে সিমিলার রাশিগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। সিমিলার কি কি আছে দেখো, এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, বাদ। এখানে 19 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 19 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, বাদ। বাদ দিলে কি থাকে, এখানে উপরে 10 থাকে, নিচে থাকে 20 মাইনাস আর, আর এখানে উপরে 11 থাকে, নিচে থাকে আর প্লাস 1। এরপরে দেখো ক্রস করছি আমরা, ক্রস করে দিলে দেখো কি থাকে, 10 আর প্লাস 1, তারপরে 11 20 মাইনাস আর। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি পাই, আর এর মান, আর এর মান পাবো 10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর এর মান 10 বেড়ে গেছে। এবার আমরা দুটি পদ বের করবো, আমাদেরকে ওই পদ দুটো বের করতে বলছে। তো আমরা, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, আমরা আগে স্লাইডে ধরেছিলাম যে ক্রমিক পদ দুটি হচ্ছে আর প্লাস 1 তম এবং আর প্লাস 2 তম পদ। তোমাদের নিশ্চয়ই সেই কথাটা মনে আছে, ক্রমিক পদ দুটি হচ্ছে আর প্লাস 1 তম পদ এবং আর প্লাস 2 তম পদ। তার মানে ক্রমিক পদ দুটো কি হবে, 11 এবং 12 তম পদ। দেখো ক্রমিক পদ দুটি হবে 10 প্লাস 1 এবং 10 প্লাস 2 তম পদ, অর্থাৎ 11 তম এবং 12 তম পদ। তাহলে কোন দুটি পদের সহগের অনুপাত সমান, 11 তম এবং 12 তম পদ, এই দুটি পদের সহগের অনুপাত কত হবে, সেটা হবে 11:20। তাহলে দেখো আমরা আর এর মান দিয়ে কিন্তু কত কিছু করতে পারি। দেখো আর এর মান হচ্ছে 10, তাহলে আর প্লাস 1 এবং আর প্লাস 2 তম পদ ছিল আমাদের ক্রমিক পদ। তাহলে আর প্লাস 1 মান হচ্ছে 11 তম পদ, আর প্লাস 2 তম পদ হচ্ছে 12 তম পদ, অর্থাৎ 11 তম পদ এবং 12 তম পদ এই দুটি পদের সহগের অনুপাত হচ্ছে 11:20। তাহলে আমরা পদ দুটি বের করে ফেলছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা দুটি প্রবলেমই ভালো করে বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আগে আমার ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবা, আগে তোমরা ভিডিও ভালোভাবে দেখবা, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে করবে না, তোমরা আমার প্রত্যেকটা কথা শুনবা। এরপরে যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে, তবে তার পূর্বে তোমাদেরকে ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। যে এই যে এন ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে আমরা কিন্তু দুটি সিমিলার রাশির মধ্যে বড় যে রাশিটা থাকবে তার ভিতরে কিন্তু আমরা এই সূত্রটা সবসময় প্রয়োগ করবো। আমরা কিন্তু কখনো ছোটটার ভিতরে এটা প্রয়োগ করবো না, কারণ ছোটটাকে ভাঙলে সেটা আরো ছোট হয়ে যায়।